নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি হলো মূলাধার চক্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, একটি বিষয়। এই বিষয়ের উপর আমরা সবকিছু জানব এবং মূলাধার চক্র কি করে আমরা পাওয়ার দিতে পারি বা মূলাধার চক্রে কি কি গুণাগুণ আছে, মূলাধার চক্র এনলাইটেড হলে বা খুলে গেলে কতটা উপকৃত আমরা হতে পারি, সেই সমস্ত বিষয়গুলো জানব। মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরোস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স হিলিং বা যে কোনো গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের মূল বিষয় মূলাধার চক্রে আসা যাক। মূলাধার চক্র হচ্ছে আমাদের শরীরে যে 7টা চক্র আছে, সেই 7টা চক্রের প্রথম চক্র হচ্ছে মূলাধার চক্র। প্রথম চক্রটির নাম হচ্ছে মূলাধার চক্র। মূলাধার চক্র সম্বন্ধে হয়তো বেশ কিছু লোক যারা এই নিয়ে চর্চা করেন, অরা নিয়ে চর্চা করেন, 7 চাকরাস হিলিং নিয়ে চর্চা করেন, তারা ডেফিনেটলি জানবেন। যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মূলাধার চক্র আমাদের শরীরের প্রথম চক্র। আপনারা জানেন, যারা সাধকরা আছেন তারা 7টা চক্র জাগিয়ে, মানে যে কুণ্ডলিনী জাগানোর যে প্রসেসটা, যে কথাটা আমরা ইন্ডিয়ান মাইথোলজিতে রেগুলারলি শুনে থাকি, কুণ্ডলিনী জাগানো, বিভিন্ন তান্ত্রিক উপায় সাধনা করে করে এগুলো মানে 7টা চক্রকে জাগিয়ে সিদ্ধি লাভ করা যে ব্যাপারটা হয়ে থাকে। তো যাই হোক, আমি সাধনার মধ্যে যাচ্ছি না, তবে মূলাধার চক্র পরিষ্কার থাকলে বা তার অরাটা ক্লিন থাকলে আমাদের কি কি উপকার হতে পারে, সেই বিষয়গুলো আজকে আমরা জেনে নেব এই ভিডিওতে। মূলাধার চক্রের প্রথমেই বলি, মূলাধার চক্রের এই যে সিম্বলটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা দেখুন 4টে পাপড়ি, 4টে পদ্ম ফুলের পাতার যে পাপড়ি, মানে আমি এর এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। 4টে পদ্ম ফুলের পাতার যে পাপড়ি, দেখুন চারদিকে 4টে পাপড়ি আছে। এই যে 4টে পাপড়ি, এই 4টে পাপড়ির 4টে মিনিং আছে। সেই মিনিংগুলো কি কি বলে দিই। প্রথম মিনিং হচ্ছে মাইন্ড। মাইন্ড অর্থাৎ আমাদের মন। মন কি বলছে? মাইন্ড মানে মাথা ধরে নেবেন না, মন। মন আমাদের কি বলছে, মনটা সংযত থাকছে কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। মন যদি সংযত থাকে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি সঠিক থাকে, মনকে সংযত রেখে লোভে না পা দেওয়া, অনেক ব্যাপার আমাদের হয়তো আমরা লোভে পা দিয়ে ফেলি অনেক ক্ষেত্রে, এটা হয়তো। তো এই যে মনটাকে সংযত রাখা, এই মনটা নির্ভর করে আমাদের রুট চক্র বা মূলাধার চক্রের উপর। তারপরে এটা আমি কিন্তু এখন প্রথমে বলছি, মূলাধার চক্রের যে 4টে যে সিম্বল, যে 4টে পদ্ম ফুলের পাপড়ি, তার মধ্যে এক একটা পাপড়ির কি মানে। এটা হলো প্রথম পাপড়ির মানে মাইন্ড বা মন। দ্বিতীয় যে পাপড়িটি, সেই পাপড়িটির মানে হলো ইন্টালেক্ট। ইন্টালেক্ট অর্থাৎ বুদ্ধি, যে কোনো রকমের বুদ্ধি, উপস্থিত বুদ্ধি হতে পারে, আপনার সাধারণ বুদ্ধি হতে পারে, বুদ্ধিমত্তা হতে পারে, তা খুশি হতে পারে। ঠিক আছে, যে আপনি কোনো কাজ যখন করছেন, আপনার যে রিজনিং ক্যাপাবিলিটিটা কত ভালো, চট করে একটা জিনিস বুঝছেন, তাড়াতাড়ি সেই বিষয়ের উপর অ্যাক্ট করছেন বা তার উপরে কাজ করছেন, এই যে ব্যাপারটা, এই সমস্ত জিনিসগুলো নির্ভর করে এই মূলাধার চক্রের উপর। তারপরে আসি 3 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে কনসাসনেস। কনসাসনেস কি? চিত্ত শুদ্ধি, অর্থাৎ মানে আপনার শরীরের ভেতরে শুদ্ধিকরণ যে আপনি করছেন। কোনো কিছু আপনার মনে হলো না, এটা আমি ভুল করেছি, এটা আমি ভুল করেছি, আপনার সেটা মনে আঘাত করছে, বারবার হন্ট করছে আপনাকে, যে এই জায়গাটা মনে হচ্ছে আমি ভুল করছি, আমি দ্বিতীয়বার আর এই ভুলটা করব না। সেটা যে কোনো রকম ভুল হতে পারে, ভুল করছি, করব না, এই যে আপনি নিজেকে শুধরে নিলেন। এটা আমি এক রকমের এক্সাম্পল দিয়ে বললাম, আরো বিভিন্ন রকম ভাবে নিজেকে শুধরানো যায় যদি মনে করা হয়, বা নিজের যদি সেলফ রিয়েলাইজেশনটা থাকে, যে না, আমি এই জায়গাটা আর ভুল করব না, এটা করলে মনে হয় কাজটা সঠিক হচ্ছে না, তখনই হবে আপনার চিত্তশুদ্ধি। আর ফোর্থ যে পাপড়ি, তার মিনিং হচ্ছে ইগো। ইগো অর্থাৎ আমাদের যে অহংকার, অহমিকা। মানে কি, আমরা অনেককেই দেখবেন, আমরা একটু ভালো কাজ করলেই আমাদের মনের মধ্যে একটা কলার তোলার ব্যাপার চলে আসে। সাধারণ ভাষায় বললে কলার তোলা। কেন? আমি একটা এত বড় কিছু অ্যাচিভ করে ফেলেছি, আমি একটা কেউকেটা হয়ে গেছি বা মাথা কিনে নিয়েছি, যাই হোক, হোয়াট এভার ইট মে বি। কিন্তু এই যে মানসিকতাটা যখন আপনার মধ্যে ডেভেলপ করে যাবে, তখনই হয়ে যাবে আপনার অহংকার। এই অহংকার কিন্তু আবার জানেন তো পতনের কারণ।
অহংকার কিন্তু পতনের কারণ। কাজে এই অহংকারটাকেও কন্ট্রোল করে হচ্ছে ওই মূলাধার চক্র। ঠিক আছে? এই মূলাধার চক্রের যে 4টে পদ্মের পাপড়ি বা এই যে সিম্বলটা, সেই সিম্বলের এক্সপ্লেনেশনটা আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। এই জায়গাগুলো মেনলি কন্ট্রোল করে হচ্ছে আমাদের মূলাধার চক্র। এবার বলি মূলাধার চক্রর অবস্থানটা কোথায়? আমাদের শরীরে 7টা চক্র। মূলাধার চক্রের অবস্থানটা কোথায়? মূলাধার চক্রের অবস্থান হচ্ছে একদম প্রথম চক্রটি হচ্ছে মূলাধার চক্র, এবং এর অবস্থান হচ্ছে আমাদের ঠিক কক্সিস, আমাদের যে মেরুদণ্ডের নিচে আমাদের যে জেনাইটাল অর্গান, ঠিক তার মাঝখানে। ঠিক আছে? ঠিক তার মাঝখানটাই হচ্ছে কক্সিসের নিচে, জেনাইটাল অর্গান দুটোর মাঝখানে হচ্ছে আমাদের মূলাধার চক্র। এবং এই মূলাধার চক্রের পজিশন আপনাদেরকে বলে দিলাম। এবারে এই মূলাধার চক্রের রংটা কি, কোন রঙের সাথে রং কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মূলাধার চক্রের রং কি? মূলাধার চক্রের রং হলো লাল। লাল, মূলাধার চক্রের রং হচ্ছে লাল। এবং এই জায়গাটাতেই আসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোন গ্রহ আমাদের এই মূলাধার চক্রের সাথে অ্যাসোসিয়েটেড, কোন কোন গ্রহ। কেন জানি অ্যাস্ট্রোলজিতে আমাদের 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ আছে। এবার এই যে গ্রহ, কোন গ্রহ অ্যাসোসিয়েটেড মূলাধার চক্রের সাথে? মূলাধার চক্রের সাথে মেনলি অ্যাসোসিয়েটেড হচ্ছে মঙ্গল গ্রহ, যাকে আমরা লাল গ্রহ বলে থাকি, মঙ্গল গ্রহ। এবং মূলাধার চক্রের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে রবি এবং মঙ্গল, এই দুটি গ্রহ হচ্ছে মূলাধার চক্রের সাথে কানেক্টেড। আপনার যদি ছকে ধরুন রবি বা মঙ্গল ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনার মূলাধার চক্র ডিস্টার্ব হবে। এবং মূলাধার চক্র ডিস্টার্ব হলে ওই যে 4টে পয়েন্ট বললাম, ওই 4টে পয়েন্টের মধ্যে ডিস্টারবেন্স আসবে। লিঙ্কটা বুঝতে পারছেন? একে অপরের সাথে রিলেশনটা বুঝতে পারছেন? মূলাধার চক্র কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মাত্রেই তার মধ্যে এই মূলাধার চক্র আছে। ঠিক আছে? এটা একটা আধ্যাত্মিক বিষয়, এটা আমরা চোখে দেখতে পাবো না হয়তো। ঠিক আছে? বাট আছে 7টা চক্র, শরীরের 7টা চক্রের মধ্যে মূলাধার চক্র কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে আছে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন। ঠিক? তো এবার যদি আপনার ছকে দেখা যায় যে এই মঙ্গল ডিস্টার্ব বা রবি ডিস্টার্ব, তার মানে কিন্তু আপনার মূলাধার চক্র ঠিক নেই, মূলাধার চক্র ডিস্টার্ব। এবং মূলাধার চক্র ডিস্টার্ব মানে কিন্তু আপনার বেসটাই ডিস্টার্ব হয়ে গেল। কারণ 7টা চক্রের মধ্যে মূলাধার চক্রের গুরুত্ব অপরিসীম। মানে বেস বা ফাউন্ডেশন যদি ডিস্টার্ব থাকে, তাহলে ওপরের পুরো সিস্টেমটাই ডিস্টার্ব হয়ে যাবে। বুঝতে পারছেন এটা কতটা সেন্সিটিভ বা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে? কাজে এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। ছকে যদি যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে ছক দেখান, যদি সেই অ্যাস্ট্রোলজার আপনাকে সাজেস্ট করে যে আপনার রবি বা মঙ্গল এই দুটো গ্রহতে ডিস্টার্বেন্স, জানবেন শিওর আপনার মূলাধার চক্রে ডিস্টার্বেন্স আছে। এবার কি করে মূলাধার চক্র হিলিং করবেন বা তাকে অ্যাক্টিভেট করবেন বা তাকে কি করে ক্লিয়ার করবেন, মূলাধার চক্রের যে অরাটা ক্লিন করবেন, এই সমস্ত বিষয়গুলো পরে আসছে। এবার বলি এই যে মূলাধার চক্রের মানে কোন কোন পজিটিভ এফেক্ট যেটা আমরা আমাদের জীবনে পেয়ে থাকি। প্রথম কথা হচ্ছে মানুষকে ভীষণ হাই অ্যাম্বিশাস করে তোলে। হাই অ্যাম্বিশাস অর্থাৎ ভীষণ টার্গেট ওরিয়েন্টেড, মানে আমি ডাক্তার হবই, আমি প্রফেসর হবই, আমি লেকচারার হবই, বা আমি একজন বড় পলিটিশিয়ান হব, বা আমি বড় ফিল্ম আর্টিস্ট হব, বা ফিল্ম মেকার হব, বা ডাইরেক্টর হব, মুভি ডাইরেক্টর হব। এই যে অ্যাম্বিশনটা, আমি অস্কার অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর হব, এই যে টার্গেটটা নিয়ে নেওয়া, অ্যাচিভ করতে পারি না পারি, আমি সেখানে একদম আমার নিজের 300%, 400% দিয়ে দেবো। 100% তো পরে আসছি, 300%, 400% দিয়ে দেবো, মানে এরকম একটা সাইকোলজি ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে? তো মূলাধার চক্র কিন্তু আপনার যত ক্লিয়ার থাকবে, তত আপনি অ্যাম্বিশাস হবেন এবং আপনার লক্ষ্য তত বেশি স্থির হবে। শুরুতেই বলেছি একটা পাপড়িতে কি বলেছি, এটা হচ্ছে আপনার মন একদম সঠিক জায়গায় গিয়ে পড়বে যে এইটা আমাকে করতে হবে। এবার দেখুন, আপনি যত বেশি উৎসাহী হবেন, এবং শুধু উৎসাহী হওয়া না, মানে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতাটা, আপনারা জানেন মঙ্গল মানে ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী মঙ্গল হচ্ছে নেতৃত্ব দেয়। তো সেই ক্ষেত্রেও দেখুন এই মূলাধার চক্রের একটা কাজ কিন্তু নেতৃত্ব। যার মূলাধার চক্র যত ক্লিয়ার, সে তত ভালো নেতা, তত ভালো নেতা। সে আমি কিন্তু নেতা হিসেবে এটা বলছি না, বা নেতৃত্ব হিসেবে বা নেত্রী হিসেবে এটা বলছি না যে পলিটিক্যাল লিডারই হতে হবে। পলিটিক্যাল লিডার ছাড়াও নেতৃত্ব হয়। সবসময় ব্যাপারটাকে পলিটিক্সের ভেতরেই টানবেন না, পলিটিক্যাল ছাড়াও লিডারশিপ হয়, বিভিন্ন টিমের ক্যাপ্টেন হয়।
ঠিক আছে, একটা গোটা সিস্টেমের ডাইরেক্টর হয়। হ্যাঁ, ছোট নেতা, বড় নেতা, অনেক রকমের নেতা হয়। যত পাড়ায় দেখবেন ভালো ভালো কালচারাল অ্যাক্টিভিটিস হয়, তার মধ্যেও একজন করে নেতা থাকে, নারী পুরুষ নির্বিশেষে আমি বলছি। বড় বড় মিউজিক্যাল যে গ্রুপ আছে তার মধ্যেও একজন করে লিডার থাকে। ঠিক আছে, তো এই যে লিডারশিপ কোয়ালিটিটা, এই লিডারশিপ কোয়ালিটিটাও কিন্তু নির্ভর করে এই রুট চক্র বা মূলাধার চক্রের উপর। ঠিক আছে, তারপরে দেখুন আমাদের যে রাগ, আমরা শরীরে যে রাগ ক্রোধ এসে যায়, আমরা প্রচন্ড রেগে যাই বারবার। এই রাগটা যখন আসে, রাগটাকে আমাদের কন্ট্রোল করতেও সাহায্য করে কিন্তু মূলাধার চক্র। আমাদের শরীরের রাগটা কন্ট্রোল করে মূলাধার চক্র। যদি মূলাধার চক্র অপরিষ্কার থাকে বা অরাটা ক্লিন না থাকে, তাহলে কিন্তু আপনি বারবার রেগে যাবেন, আননেসেসারি রেগে যাবেন, এবং লোকজন আপনাকে খারাপ ভাববে, মানে আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করবে, একটা বাজে নজরে দেখবে, আপনার প্রতি লোকের ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে। আপনি যে ইমেজটা কাস্ট করবেন লোকের কাছে, সেই ইমেজটাই খারাপ হয়ে যাবে। মূলাধার চক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এটা। তারপরে হচ্ছে আপনার সাহস। আপনি একটু ভীতু প্রকৃতির, হয়তো কোনো কাজ করতে ভয় পান, করব কি করব না, মনের মধ্যে 50 রকমের দুবিধা, করব কি করব না, দরকার নেই বাবা থাক, এই যে মানসিকতা না আপনাকে অনেকটা পিছিয়ে দেয়। কিন্তু যার মধ্যে আছে ঠিক আছে দেখে নেব, যা হবে বুঝে নেব, এই যে সাইকোলজিটা ডেভেলপ হবে, এই সাইকোলজিটাও কিন্তু হেল্প করে হচ্ছে মূলাধার চক্র। যত পরিষ্কার থাকবে তত ভালো এই সাইকোলজি, এবং এই সাইকোলজিটাই কিন্তু আপনার এবং আপনি যে দেশেরই বাসিন্দা হোক সেই দেশের উপকার করবে। কি করে? আপনি যে কাজটা করবেন সেই কাজটাই তো সেই দেশের জিডিপিতে যাবে নাকি? তো উপকারটা প্রত্যেকেরই হবে, আপনারও হবে, সমাজেরও হবে। এটা হলো মূলাধার চক্রতে কি ভালো ভালো কাজগুলো হতে পারে। এবার ধরুন মূলাধার চক্র গন্ডগোল, তাহলে নেগেটিভ কি কি কোয়ালিটি আসতে পারে? নেগেটিভ কোয়ালিটির মধ্যে পড়ে খুব গুরুত্বপূর্ণ দুটো ইম্পর্টেন্ট জিনিস। এক নম্বর হচ্ছে লেজি, মানে আপনি কুঁড়ে হয়ে পড়লেন, ইচ্ছেই করে না কাজ করতে, কোনো কিছু করতেই ভাল লাগে না। কেউ আছে মানে বসে বসে খাবো কিন্তু কাজ করব না, বসে বসে খাবো কিন্তু কাজ করব না, এরকম বহু লোকের বাড়িতে দেখুন। মানে বাবা মারা ফ্রাস্ট্রেটেড তাদের ছেলে মেয়েদেরকে বলে বলে, আরে যা, বা হয়তো নিজের ভাই, ছোট ভাই, 2-4টে ভাই আছে, তার মধ্যে ছোট ভাই কিছুতেই কোনো কাজ করে না, কেমন যেন গোঁজ হয়ে বসে আছে। মূলাধার চক্র পুরো বরবাদ, কাজই করতে পারছে না সে ভালো করে, যে কাজ করব, একটা ইন্টারেস্ট নিয়ে কোনো কিছু ভালো কিছু করব, সেই জায়গাতেই সে আসতে পারছে না, ইচ্ছেই নেই মনের মধ্যে, লেজি হয়ে যাচ্ছে। মূলাধার চক্রে গন্ডগোল। আরো জিনিস বলছি, ধরুন স্বার্থপর, শুধু নিজেরটুকু হয়ে গেল, গিয়ে শুয়ে পড়লো, নিজের বাইরে এক কাপ মানে জলও গড়িয়ে কাউকে দেবে সেইটুকুও করবে না, এরকম লোকও হয় দেখুন। অনেকের বাড়িতেই পেয়ে যাবেন এরকম। মানে নিজের বাবা মাকে, বাবা যদি বলে বা মা যদি বলে বাবু একটু জল এনে দে, বা মানে একটু জল এনে দে, সেই জলটুকু সে দিতে পারছে না, সে ছেলে মেয়ে নির্বিশেষে বলছি আমি, এত লেজি, নিজের কাজটুকু হয়ে গেল ব্যাস চলে গেল। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো, বা বন্ধুর জন্য, বন্ধু হয়তো হেল্প চাওয়ার সময় বন্ধুর থেকে হেল্প নিল, কিন্তু বন্ধুকে একটু হেল্প করে দিলে তার হয়তো উপকার হয়ে যায়, করলো না। ছেলে মেয়ে নির্বিশেষে বলছি, এই রুট চক্র বা মূলাধার চক্র যদি খারাপ থাকে তখন কিন্তু এইগুলো হয়, ভীষণ উপকারী মানসিকতাটাই চলে যায়, প্রচন্ড স্বার্থপর হয়ে পড়ে। এই যে রুট চক্র বা মূলাধার চক্র নিয়ে এতগুলো কথা বললাম, এর নিশ্চয়ই তাহলে ভালো করার, মানে রুট চক্র বা মূলাধার চক্রকে এনলাইট করার, বা ধরুন এর অ্যাক্টিভেশন করার, বা এটাকে জাগানোর কিছু না কিছু সিস্টেম। এখন দেখুন জাগানোর ব্যাপারটা এসে যায় হচ্ছে সাধনা করা। আমি এখন যদি সবাইকে বলি যে কাজকর্ম ছেড়ে সাধনা করো আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, যেখানে এআই এত এগিয়ে গেছে, সেটা কি উচিত হবে আমার বলা? আমার মনে হয় না সেটা আমার বলা উচিত হবে। ঠিক আছে, সাধনার করে কিছু লোক অবশ্যই সাধনা করে, আমি সাধনাকে বলছি না, কিন্তু একটা সাধনা করতে গিয়ে যখন মানে মেইন স্ট্রিম কাজ থেকে তো আমরা অনেকটা দূরে চলে যাই না, কারণ সেখানে যথেষ্ট সময় দিতে হয়। আমরা যদি ধ্যান করি, মেডিটেশন করি, শুধু ওটাকেই করি সারাক্ষণ, তাহলে তো আমি মেইন স্ট্রিম কাজ থেকে দূরে সরে যাব। আমি আবার ঠিক মেইন স্ট্রিম কাজ থেকে দূরে সরে যাওয়ার সাপোর্ট করি না। কাজ করো, হ্যাঁ, কাজ নিজের অবসর সময়ে আমি সাধনা করলাম বা মেডিটেশন করলাম, অবশ্যই আমি সেটাকে সাপোর্ট করি। কিন্তু কাজকর্ম ছেড়ে দিয়ে শুধুই সাধনা করলাম, আমি ঠিক এই জায়গাটাকে করি না। সেটা যাদের যাদের লাইফে আছে, ঈশ্বর যাদের নামে লিখে দিয়েছে এরা সাধক হবেন, তারা তো হবে, সেখানে আমার কিছু বলার নেই। ঠিক আছে, মূলাধার চক্রকে পাওয়ারফুল করার, আর মানে সাধনা করে যদি পাওয়ারফুল করতে চান, তাহলে সেক্ষেত্রে বলবো আপনারা অনেক রকমের প্রসেসের নাম হয়তো শুনে থাকবেন, যেমন ক্রিয়াযোগী হয়, হ্যাঁ, যারা ক্রিয়াযোগ জানেন বা প্র্যাকটিস করেন রেগুলার, বা রেকি যারা প্র্যাকটিস করেন,
যেহেতু আমরা রেকি পদ্ধতিতে অনেক রকমের কাজ করে থাকি বা রেকি দিয়ে ডিস্টেন্স হিলিং করে থাকি, কাজে রেকি পদ্ধতিটা যেহেতু ইউজ করি ফলে সেটা আমরা জানি। হ্যাঁ, বা অন্য আরও অনেক রকমের সাধনার পদ্ধতি হয়, তান্ত্রিক উপায় হয়, আরও বিভিন্ন রকমের সাধনার পদ্ধতি হয় মূলাধার চক্রকে জাগানোর বা অ্যাক্টিভেট করার। তো এর মধ্যে আমাদের এখানে যেহেতু আমি বলবো, যদি কেউ রেকি যারা শিখতে চান বা রেকি জানেন না রেকি সম্বন্ধে কি হয় না হয়, যেহেতু আমাদের এখানে রেকি ট্রেনিংটা হয় তাই এটা বললাম। যদি মানে যে কোনো 7 চক্র হিলিং কি করে করে বা রেকি পদ্ধতিতে কি করে করে, এগুলো নিয়ে যদি কারুর কোনো আলোচনা করার থাকে আমাদের থেকে, তাহলে আপনারা আমাদের সাথে অবশ্যই উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। এবার বলি, এই যে মূলাধার চক্র বা রুট চক্রের এতগুলো কথা বললাম, এর একটি মন্ত্র আছে, খুব গুরুত্বপূর্ণ মন্ত্র। মন্ত্রটি কি? মন্ত্রটি একবার বলছি, শুনবেন। লাম। আবার বলছি, লাম। আবার বলছি, লাম। এই যে মন্ত্রটি, এটি হচ্ছে মূলাধার চক্রের মন্ত্র। মাঝে সাঝে আপনারা যদি অবসর সময় সারাদিন অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকেন, সংসার সামলাতে হয়, সকালে উঠে রান্নাও হয়তো করতে হয়, তারপরে অফিস যেতে, অফিস থেকে ফিরে বাচ্চা সামলানো, এবং তারপরে রাত্রিবেলা কোনো মতে খেয়ে দিয়ে শুয়ে পড়া, এর মধ্যে অবসর সময় যদি আপনারা অবসর সময় পান, আমি বলবো এটা যে কেউ করতে পারেন, যে কেউ, এনিবডি, হুসোএভার ইট মে বি, যে কেউ এটা করতে পারেন। এই যে লাম যে শব্দটা, এটা হচ্ছে মূলাধার চক্রের মূল মন্ত্র। এইটাকে অন্তত পক্ষে এই যেভাবে আমি টেনে করলাম, আরো লম্বা যদি টানতে পারেন ভালো, 108 বার করে করবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু তার কিছু না কিছু ফল পাবেন। এবং কি ফল পান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে? আরো বলছি মূলাধার চক্রকে জাগানোর কিছু বিষয়, কিন্তু তার আগে আমি একটা পয়েন্ট বলিনি, এটা হচ্ছে যে মূলাধার চক্র কিন্তু আমাদের মেডিকেল গ্রাউন্ডেও একটা বিশাল বড় ভূমিকা পালন করে। যেমন ধরুন আমাদের হাড়, শরীরের হাড়, রক্ত সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জিনিস, হ্যাঁ, এই জিনিসগুলো বা রেসপিরেটরি সিস্টেম, এইগুলো কিন্তু মূলাধার চক্রের উপর খুব নির্ভর করে, ঠিক আছে? হাড়, নার্ভ, রক্ত সংক্রান্ত বিষয়, এগুলো মূলাধার চক্রের উপর নির্ভর করে। মূলাধার চক্র গন্ডগোল থাকলে কিন্তু এই জিনিসগুলোতে বারবার ডিস্টারবেন্স হবে। হাড়ে সমস্যা, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা, প্রেশার রিলেটেড সমস্যা, এই জিনিসগুলো কিন্তু আপনার আসবে। কাজে মূলাধার চক্র পরিষ্কার থাকা কিন্তু ভীষণ ভীষণ জরুরি আমাদের জীবনে। এবার বলি যে মূলাধার চক্র কোন রাশির সাথে যুক্ত এবং মূলাধার চক্রের এলিমেন্টটা কি? মূলাধার চক্রের এলিমেন্ট হচ্ছে অগ্নি। অগ্নি অর্থাৎ ফায়ার, ঠিক আছে? আমাদের 5টা এলিমেন্ট হয়, ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম, তার মধ্যে অগ্নি হচ্ছে মূলাধার চক্রের এলিমেন্ট। এবং মূলাধার চক্রের সাথে মেনলি কোন কোন রাশি অ্যাসোসিয়েটেড বা লিঙ্ক? মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। মেষ, সিংহ, ধনু, বৃশ্চিক। মেষ, সিংহ, ধনু, বৃশ্চিক, এরা কিন্তু মূলাধার চক্রের সাথে অ্যাসোসিয়েটেড, মনে রাখবেন, ঠিক আছে? কাজে এই রাশির যারা আছেন, যদি নিজেদের রাশি লগ্ন গণ নক্ষত্র না জেনে থাকেন, আমি অবশ্যই বলবো আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিজেদের রাশি লগ্ন গণ নক্ষত্র এইটুকু জেনে নিন। আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভীষণ সুবিধা হবে, কোনটা করব কোনটা করব না, শনির ঢাইয়া চলছে কি চলছে না, শনি 7.5 চলছে কি চলছে না, কোনো যোগ আছে কিনা, মাঙ্গলিক কিনা, বিয়ের আগে মাঙ্গলিক কিনা, এগুলো সমস্ত কিছু জেনে নিন। যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে অনেক ভালোভাবে উপকৃত হবেন আপনারা আগামী দিনের ডিসিশন নিতে, যে কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কোনটা নয়। এবার যেটা বলছিলাম, মূলাধার চক্রের সঙ্গে এই আমাদের 4টে রাশি বলে দিলাম, মেষ, বৃশ্চিক, সিংহ, ধনু, এগুলো অ্যাসোসিয়েটেড। এবার বলি মূলাধার চক্রকে জাগানোর জন্য কোন স্টোন আমরা ধারণ করতে পারি, বা কোন রত্ন, গ্রহরত্ন আমরা ধারণ করতে পারি। কোন গ্রহরত্ন ধারণ করতে পারি তে যাওয়ার আগে আমি একটা ছোট্ট পয়েন্ট আবার বলতে চাইবো, সেটা হচ্ছে মূলাধার চক্রের সাথে আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী, ইন্ডিয়ান হিন্দু মাইথোলজি অনুযায়ী কারা কারা, মানে কোন কোন ঠাকুর দেবতাদের সাথে একটা যোগাযোগ আছে সেটা বলি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে গণেশ, সিদ্ধিদাতা গণেশ, এর সাথে কিন্তু মূলাধার চক্র সংযুক্ত, ঠিক আছে? এছাড়াও আমাদের কুবেরজি, যিনি ধনরত্নের দেবতা, কুবেরজি, তারপরে আমাদের হনুমানজি, সংকট মোচন হনুমানজি,
এবং পৃথিবী, ধরিত্রী মাতা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কিন্তু মূলাধার চক্রের সাথে যুক্ত। ফলে আপনি যত মূলাধার চক্রকে পাওয়ার দেবেন বা যত মূলাধার চক্রকে ক্লিয়ার করবেন, তত কিন্তু এই সমস্ত ঈশ্বরদের সাধনা করছেন বলে মনে করবেন। ঠিক আছে, এবার বলি স্টোন কি পড়তে পারেন। প্রথম কথা হচ্ছে পলা, ভীষণ ভালো মূলাধার চক্রের জন্য। কিন্তু আমি সবসময় বলে থাকি, যে কোনো স্টোন ধারণ করার আগে সবসময় কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তারপর স্টোন ধারণ করবেন। আপনার রাশি লগ্ন নক্ষত্র জেনে নিন, আপনি সেই স্টোন ধারণের যোগ্য কিনা সেটা জেনে নিন, তারপর স্টোন ধারণ করুন। কেমন? তো পলা ধারণ করতে পারেন। রেড জ্যাসপার বলে একটি স্টোন হয়, সেটা ধারণ করতে পারেন। রেড জ্যাসপার মোটামুটি ভালো স্টোন, রেড জ্যাসপার ধারণ করতে পারেন। রেড টরমালিন ধারণ করতে পারেন। রেড টরমালিন বলে একটি স্টোন হয়, সেটা ধারণ করতে পারেন। চুনি ধারণ করতে পারেন। চুনি, এর মধ্যে দুটো স্টোন হচ্ছে মেন স্ট্রিম গ্রহরত্ন যেটা আমরা বলি, পলা আর চুনি। রক্তপ্রবাল এবং চুনি, এই দুটোই হচ্ছে মেন স্ট্রিম স্টোন। এই দুটো অবশ্যই আপনারা ধারণ করতে পারেন। এবারে বলি, মূলাধার চক্রের সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে বললাম। আপনাদের যদি এই বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করার থাকে, অবশ্যই উপরে দেওয়া নাম্বার 9831702504 আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আলোচনা করতে পারেন। আর আরেকটা জিনিসও বলে দিই, সেটা হচ্ছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বহুমূল্য কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।